أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমাদের গতকালকের আলোচনা ছিল হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 177 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 205 এর শর্ট হাইফেন গ। এখানে আমরা সবগুলো আজকে আলোচনা রিভিশন দেব না, আমরা যেগুলো আমাদের প্রয়োজনীয় শুধু সেই ধারাগুলো রিভিশন দেব, তারপরে আমরা 205 এর পরবর্তী থেকে শুরু করব। ফৌজদারি কার্যবিধি আইনের 177 ধারা হচ্ছে প্রত্যেকটি অপরাধ যে আদালতের সীমার মধ্যে হবে সেই আদালতেই তার ইনকোয়ারি এবং বিচার হবে, অর্থাৎ অনুসন্ধান এবং বিচার হবে যে স্থানে অপরাধটা সংঘটিত হয়েছে সেই স্থানের আদালতের এখতিয়ারের ভিতরে। 78 ধারা হচ্ছে 177 ধারায় যাই থাকুক সরকার আদেশ দিলে যে কোনো মামলা দায়রাতে বিচারের জন্য নির্দেশ দিতে পারেন। 179 ধারা যেই জেলায় অপরাধটা সংঘটিত হয়েছে এবং অন্য জেলায় তার পরিণাম ঘটছে, অর্থাৎ কি অপরাধটা সংঘটন হয়েছে মনে করেন যে সিলেটে, আর লোকটা চিকিৎসা নিছে ঢাকা গিয়ে সেখানে মারা গেছে, তাহলে তার বিচার সিলেটেও হইতে পারে বা ঢাকাটাও হইতে পারে, যে কোনো এক আদালতে হইতে পারে। এটা হইলো 179 ধারা। 80 ধারা হলো একটা কাজ যখন আরেকটা কাজের সাথে মিলে কোনো অপরাধ হয়, অর্থাৎ সিলেট থেকে চুরি করলো, এই চুরাই মালটা নিয়ে রাখলো কোথায়, চট্টগ্রামে, তখন এই দুই স্থানের যে কোনো এক স্থানে এটার অপরাধের অনুসন্ধান এবং বিচার হইতে পারে। এটা হইছে ফৌজদারি কার্যবিধি আইনের 180 ধারা। তারপরে হচ্ছে 81 হচ্ছে ওই দস্যু ডাকাত এইসব অপরাধ, বিশ্বাসভঙ্গ, সম্পত্তি তছরূপ, খুন, এইসব অপরাধের সাথে যে স্থানে হোক এবং যেখানে তারা পাওয়া যাবে সেই স্থানে তার বিচার হবে। ফৌজদারি কার্যবিধি আইন 182 ধারা একই অপরাধ একাধিক এলাকায় হলে যে কোনো একটি আদালতে বিচার বা অনুসন্ধান হবে। এটা আমরা দণ্ডবিধি আইনের এই 37 ধারার মতো, দেখা গেছে একজন মেয়েরে প্রেমের প্রলোভন দেখাইয়া এক জায়গা থেকে নিয়ে গেছে ঢাকা, ঢাকা থেকে নিয়ে এক জায়গায় রাখছে, এরপরে গেছে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে নিয়ে পরে গেছে রাঙ্গামাটি। এই যে একটা অপরাধ হয়েছে, শেষমেশ কি হয়েছে, অপরাধটা হয়েছে কি যেমন রাঙ্গামাটিতে গিয়ে খুন হোক আর দর্শন হোক একটা হয়েছে, সেই ক্ষেত্রে তার বিচার এই 4 জেলার যে কোনো এক জেলায় হবে। এটাই হলো 82 ধারা। 83 ধারা হচ্ছে ভ্রমণকালে সংগঠিত অপরাধ, এখতিয়ারাধীন এলাকার আদালতেই হবে। ফৌজদারি কার্যবিধি 185 ধারা কোনো আদালতে বিচার হবে, এটা যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে কি করবেন, হাইকোর্ট সেটা নির্ধারণ করে দেবেন। তারপর ফৌজদারি কার্যবিধি 186 ধারা বিচারের স্থান যদি একাধিক হয় বা আদালতে পাঠানো হয় মুসলাহা গ্রহণ করবার জন্য আদেশ দেওয়ার জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে, সেটা পরোয়ানাও দিতে পারে বা পরোয়ানা কি করে সমনও দিতে পারে। ফৌজদারি কার্যবিধি 187 ধারা বিচারিক আদালত কি করবে, ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন বা ওয়ারেন্ট প্রদানকারী আদালতের নিকট প্রেরণ করবেন। 88 ধারা যদি বাংলাদেশের কোনো নাগরিক দেশের বাইরে রেজিস্ট্রিকৃত জাহাজ বা বিমানে অপরাধ করে তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে তা পাওয়া গেলে সেই স্থানে তার বিচার করা যাবে, তবে সরকারের অনুমতি ব্যতীত অভিযোগ ইনকোয়ারি করা যাবে না। 190 ধারা হইলো সিআর মামলা বা নালিশি মামলা। এখানে আপনার তিনটা বিষয় আছে। তিনটা বিষয় কি, যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে, পুলিশ অফিসারের রিপোর্টে এবং ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে, তাহলে অবশ্যই সেটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে অভিযোগ আমলে নিতে পারবেন না। তারপরে হইলো 191 আসামির আবেদনে মামলা হস্তান্তর। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে মামলাগুলো হয় সেগুলো আসামির আবেদন করে হস্তান্তর করা যাবে। 192 ধারা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর বা বিচারিক ম্যাজিস্ট্রেট কি করবেন, যে মামলা বিচারের জন্য আমলে নিয়েছেন তার অধস্তন ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারেন, অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি আমলে নেন তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা অপর কোনো ম্যাজিস্ট্রেটের নিকট মামলা হস্তান্তর বা নিষ্পত্তি করতে পারবেন। তারপরে আমরা পড়ি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 199, এগুলোর দরকার নাই, বিবাহিত ফুসলে নিয়ে যাওয়ার মামলা ওইগুলোর দরকার নাই। আমরা 200 ধারা বাদীর জবানবন্দি, ম্যাজিস্ট্রেট কি করবেন, মামলার চলাকালীন বা যখন সে অভিযোগ দিয়েছে সেই সময় নিতে পারেন।
তারপরে 205, 202 হচ্ছে পরোয়ানা দান স্থগিত, অর্থাৎ পরোয়ানা না দিয়েও সমন দিতে পারেন যে তারা হাজির করার জন্য বা তদন্ত অনুসন্ধানের জন্য নির্দেশ দিতে পারেন। 203 হচ্ছে নালিশ খারিজ। 204 পরোয়ানা দেওয়া, 17 অধ্যায় পরোয়ানা দেওয়া হচ্ছে 204। ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পর্যাপ্ত কারণ আছে, তাহলে কি করবেন, তাকে পরোয়ানা দিবেন। তারপরে 205-এর ঘ, 205-এর ঘ হচ্ছে পুলিশি মামলা এবং নালিশি মামলা যদি একই সাথে হয় তাহলে কি করবেন, ম্যাজিস্ট্রেট নালিশি মামলা স্থগিত করে পুলিশি মামলার রিপোর্ট চাইবেন, এবং পুলিশ যদি সেটা চার্জশিট দেয় তাহলে দুই মামলাই একই সাথে চার্জশিটের ভিত্তিতে হয়েছে বলে গণ্য হবে। আর যদি চূড়ান্ত প্রতিবেদন দেয় তাহলে আদালত কি করবেন, নিজের নিজের যে মামলা স্থগিত রাখছেন সেটাকেও অনুসন্ধান করতে পারবেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 19তম অধ্যায়, চার্জ সম্পর্কিত, ধারা 221 হতে 240। এখানে আমরা যেগুলো আমাদের প্রয়োজন শুধু আমরা সেই ধারাগুলো পড়বো, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো স্কিপ করব। যদি আমরা যে ট্রাম নিয়ে অ্যাডভান্স হচ্ছি, যদি সামনের দিকে আমরা সময় পাই তাহলে পরবর্তীতে আবার রিভিশন দিয়ে আমরা এই ধারাগুলো আবার পড়বো ইনশাআল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের 221 ধারা, চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে। অর্থাৎ আসামির যে চার্জ, চার্জ কি, অভিযোগ, চার্জে আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকবে। 121-এর 1, 121-এর 2 হচ্ছে অপরাধের নির্দিষ্ট নাম উল্লেখী যথেষ্ট বিবরণ, অর্থাৎ সে যে আইনে যে ধারায় অপরাধ করছে তার বিবরণ থাকবে। 3, যদি অপরাধটি কোনো নির্দিষ্ট নাম না থাকে তাহলে কি করতে হবে, বিস্তারিতভাবে অভিযোগে লিখতে হবে বা চার্জে লিখতে হবে। 4, চার্জের অপরাধের ধারা উল্লেখ থাকতে হবে। 5, চার্জ দ্বারা কি বোঝায়, অপরাধের সবগুলো শর্ত পূরণ হলে তার বিরুদ্ধে চার্জ প্রদান করা যাবে। অর্থাৎ এখানে আপনারা বুঝাই দিচ্ছে যে তার যে উপরোক্ত যে সাইটটা বিষয় আছে এগুলো যদি সম্পূর্ণ হয় তাহলেই তার বিরুদ্ধে চার্জ প্রদান করা যাবে। 6, চার্জের ভাষা হবে ইংরেজি বা আদালতের ভাষা। 7, আসামি যদি পূর্বে কোনো দণ্ডিত হয় তাহলে কি করবে, বর্ধিত দণ্ডের জন্য চার্জে তার পূর্বের ঘটনার তারিখ স্থান উল্লেখ করবে। এই ছিল 21 ধারা। 21 ধারার তাহলে 7টা বিষয়, এটা একটু মনে রাখবেন। 1, চার্জে কি করতে হবে, তার অপরাধের বিবরণ উল্লেখ করতে হবে। 1, 2 হচ্ছে সে যে আইনের যে ধারায় অপরাধ করছে সেটা বিবরণ লিখবে। 3, যদি এই অপরাধের কোনো সুনির্দিষ্ট নাম বা ধারা না থাকে তাহলে কি করবে, এই অপরাধটা বিস্তারিতভাবে লিখবে। 4, অপরাধ চার্জে যে অপরাধের যে ধারা আছে সেই ধারাটা উল্লেখ করবে। 5, চার্জ দ্বারা কি বোঝায়, অর্থাৎ অপরাধের সবগুলা শর্ত পূরণ হলে তার বিরুদ্ধে চার্জ প্রণয়ন করা যাবে। অর্থাৎ এই যেমন যে তার অপরাধ আছে, তার অপরাধের সময় আছে, স্থান আছে, কি অপরাধ করছে সেটা উল্লেখ করছে, কি ধারা আছে সেটাই হইলে তার বিরুদ্ধে চার্জ প্রণয়ন করা যাবে। 6 হচ্ছে চার্জের ভাষা, অর্থাৎ চার্জের ভাষা হবে ইংরেজি বা আদালতের ভাষা। 7 হচ্ছে যদি তার পূর্ববর্তী দণ্ড থাকে তাহলে সেটা কি করবে, যে কি কারণে দণ্ডিত হয়েছে সেটা উল্লেখ করবে। এই হলো 21 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 222 ধারা, সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিবরণ। আচ্ছা, 21টা কি কেউ বলতে পারবেন, রেদওয়ান? 21 কি বলা যাবে? যাক, না বলতে পারলে তা। ফৌজদারি কার্যবিধি আইনের 222 ধারা, সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিবরণ, অর্থাৎ চার্জে অপরাধের সময়, স্থান ও ব্যক্তির নাম উল্লেখ থাকবে যাতে আসামি তার অপরাধ সম্পর্কে জ্ঞাত হতে পারে বা জানতে পারে। অর্থাৎ এটা কি হয়েছে, যে চার্জে তার সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে উল্লেখ থাকবে যাতে আসামি যদি বলে যে আমি এই বিষয়ে কিছু জানি না, তাহলে স্পষ্ট স্পেসিফিকলি যাতে আসামিরে বলা যায় যে আপনি এই জায়গায় এই ঘটনা ঘটাইছিলেন, আপনার সাথে তখন কে ছিল, রেদওয়ানুল করিম ছিল, তখন রেদওয়ানুল করিম ছিল ওই জায়গায়, আপনি এখানে ছিলেন, তখন আপনি যে কথাটা বলছেন এটাই হচ্ছে সেই বিশেষত বিষয়। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 222 ধারা, অর্থাৎ যে শব্দ স্পেসিফিকলি ভাবে বলা হয় এগুলো একটু তুলে ধরা।
ফৌজদারি কার্যবিধি আইনের 223 ধারা, অর্থাৎ 21-22 ধারা উল্লেখিত তথ্য ছাড়াও কি হবে, আসামি তার বিরুদ্ধে আনিত চার্জ সম্পর্কে জানে না বা মানে না, তাহলে তার অপরাধের বিস্তারিত চার্জ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ 21-এও সে মানতেছে না, 22-এও মানতেছে না, তাহলে কি করবে, 23-এ তার সবকিছু একবারে উল্লেখযোগ্য করে দিতে হবে, যে দেখো ভাই তুমি অমুক জায়গায় এই ঘটনা ঘটাইছিলা, তখন তোমারে রাস্তার মধ্যে পাইছিল নুরুল ইসলাম, নুরুল ইসলাম বলছে কি তুমি কই যাও, তখন তুমি বলছিলে যে না এই যে ফারুক হোসেনের বাড়িতে যাচ্ছি, এই যে তুমি এই কথা কি বলছিলা, এটা কিন্তু নুরুল ইসলাম সাক্ষ্য দিছে, এইগুলা স্পষ্টভাবে লিখতে হবে, তাহলেই সেটা হচ্ছে তারা বোঝানোর জন্য। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 223 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 225 ধারা, ভুল ভ্রান্তির ফল, অর্থাৎ চার্জে যদি আদালত কোনো ভুল বা কোনো কিছু বাদ পড়ে, তা যদি আসামির ন্যায় বিচারে ব্যাহত না হয়, তাহলে কি হবে, মামলায় কোনো বাধা হবে না। অর্থাৎ দেখা গেছে যে একজন সাক্ষীর সাক্ষ্য নিছে, আরেকজন সাক্ষীর সাক্ষ্য নেয় নাই, বা কোনো ভুল ত্রুটি হয়েছে, আদালত ভুল ত্রুটি নিছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ভুলের কারণে আসামির কোনো ক্ষতি হয় নাই, বরং আসামির উপকার হয়েছে, সেই ক্ষেত্রে এটা বিচারে কোনো বাধা তৈরি করবে না। এটাই হচ্ছে 25 ধারা। তারপর ফৌজদারি কার্যবিধি আইনের 231 ধারা, আদালত চার্জ পরিবর্তন বা নতুন করে সংযোজন করলে পুনরায় সাক্ষীদের ডাকিয়ে নিয়ে জবানবন্দি নিতে পারবেন। 231। 232 ধারা হচ্ছে গুরুতর ভুলের ফল, যদি দণ্ডিত ব্যক্তি চার্জে ভুলেও বিভ্রান্ত না হয়, তাহলে কি করতে হবে, তার বিচার ঠিক থাকবে, আর যদি সে বিভ্রান্ত হয়, তাহলে আদালত নতুন করে বিচারের নির্দেশ দিবেন। অর্থাৎ গুরুতর একটা ভুল হয়েছে, এই ভুলের কারণে আসামি কি হয়েছে, সে বিভ্রান্ত হয়েছে, বা সে বলতেছে না এটা আমার প্রতি অন্যায় হয়েছে, সেই ক্ষেত্রে কি করবে, আদালত নতুন করে বিচারের নির্দেশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 233 ধারা, উল্লেখিত 234, 35, 36 এবং 39 ধারা ব্যতীত কোনো অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ হবে এবং পৃথক বিচার হবে। তাহলে এখন 34-এ কি বলছে, 34-এ বলছে যদি কোনো ব্যক্তি 1 বছরের মধ্যে একই ধরনের 3টা অপরাধ করে, তাহলে চার্জ একসাথে তার বিচার হবে। একই ধরনের 3টা অপরাধ করলে একসাথে তার বিচার হবে। এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 234 ধারা। আর বাকিগুলো আমাদের দরকার নাই। তারপর হচ্ছে অধ্যায় 20, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচার করা। ফৌজদারি কার্যবিধি আইনের 241 হতে 250 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 241 হতে 250 ধারা, বিষয়বস্তুগুলো মনে রাখবেন, মানে এগুলোর উপরে এমসিকিউ আছে, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার আমলে নেওয়া বা বিচার করা। অধ্যায় কত, 20। এই আমরা এখন 20, 22, 24 এগুলো শুধু এই আদালতের ম্যাজিস্ট্রেটের কার্যক্রম সম্পর্কিত বিষয়। তাহলে আমরা শুরু করি। 241-এর শর্ট হাইফেন ক, বাদী বা আসামির জবানবন্দি গ্রহণ করে যদি চার্জ ভিত্তিহীন হয়, তাহলে আসামিকে অব্যাহতি দিয়ে কারণ লিপিবদ্ধ করবেন। ম্যাজিস্ট্রেট কি করবেন, মনে করেন যে বাদী এবং আসামির জবানবন্দি গ্রহণ করিয়া যে অভিযোগ হয়েছে, অভিযোগটা ভিত্তিহীন মনে হয়েছে, তাহলে আসামিকে অব্যাহতি দিবেন। 241-এর ক। 242 দ্বারা, যদি ম্যাজিস্ট্রেট আসামির অপরাধ করেছে বলে মনে করেন, তাহলে কি করবেন, চার্জ গঠন করবেন এবং আসামি দোষ স্বীকার করে কিনা সেটা জিজ্ঞাসা করবেন। 41-এ একটু মিলাইবেন এখানে। 241-এর কথায় কি হয়েছে, যে তার জবানবন্দি এবং বাদী আসামির জবানবন্দি গ্রহণ করিয়া অব্যাহতি দিছে, আর যদি সত্যতা পায় তাহলে চার্জ গঠন করবে, এটা হবে 42-এ। আর চার্জ গঠন করলে কি করবে, আসামির জিজ্ঞাসা করবে যে সে দোষ স্বীকার করে কিনা, 42। 43-এ আসামি কি করলো, দোষ স্বীকার করে, তাহলে কারণ দর্শাবেন, আর যদি জবাব না দিলে কি করবেন, দণ্ড দিবেন। অর্থাৎ মনে হয় যে দোষ স্বীকার করছে, দোষ স্বীকার করলে কি করবেন, তারা দণ্ড দিবেন। 43-এ। 44-এ সে কি করছে, 43-এ দোষ স্বীকার করে নাই, তাহলে কি করতে হবে, 44-এ সাক্ষ্য গ্রহণ করতে হবে। বাদী বা আসামির আবেদনের দলিল বা বস্তু হাজির করার জন্য কি করতে হবে, সমন দিবেন।
44-এ আসামির সাক্ষ্য গ্রহণ করবেন এবং যদি কোনো দলিল বা বস্তু থাকে তাহলে কি করবেন, সমন দিবেন, একটার সাথে একটা মিলাবেন। 245 সাক্ষ্য প্রমাণে যদি আসামি নিরপরাধ হয় তাহলে কি করবেন, খালাস দিবেন। আর যদি সে দোষী হয় তাহলে কি করবেন, দণ্ড দিবেন। অর্থাৎ 244-এ কি করছে, সাক্ষ্য প্রমাণ নিছে, সাক্ষ্য প্রমাণে সে দোষী হয়েছে, তাহলে দণ্ড। আর যদি সে নির্দোষ হয় তাহলে খালাস। 45 47 বাদী যদি মামলার শুনানিতে হাজির না হয় তাহলে কি করবেন, ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিবেন বা উপযুক্ত মনে করলে মুলতবি রাখবেন। 47-এ বাদী যদি মামলার শুনানিতে হাজির না হয় তাহলে কি করবেন, খালাস দিবেন, উপযুক্ত মনে করলে মুলতবি রাখবেন। তবে যদি সরকারি কর্মচারী হয় তাহলে ম্যাজিস্ট্রেট হাজিরা হতে অব্যাহতি দিয়ে মামলার বিচার করবেন। 247 দ্বারা। 248 বাদী বা ফরিয়াদির আবেদনে নালিশ প্রত্যাহার করে আসামিকে খালাস দিবেন। এখন বাদী বা ফরিয়াদি কি বলছে, যে মহামান্য আদালত, এটা আমরা নিজেদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে, অথবা আমি আর আমার মামলা পরিচালনা করতে রাজি না, সেই ক্ষেত্রে আদালত আসামিকে খালাস দিবে এবং নালিশ প্রত্যাহার করবেন। 249 নালিশ ব্যতীত অন্য কোনো ভাবে রুজুকৃত মামলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পূর্ব অনুমতি নিয়ে কারণ লিপিবদ্ধ করে খালাস বা দণ্ড না দিয়ে মামলা বন্ধ করে দিবেন বা আসামিকে মুক্তি দিবেন। নালিশ ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর পূর্ব অনুমতি নিয়ে কারণ লিপিবদ্ধ করে খালাস বা দণ্ড না দিয়েই মামলা বন্ধ করে দিবেন বা আসামিকে মুক্তি দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 250 দ্বারা মামলা যদি তুচ্ছ হয়, মিথ্যা হয়, বিরক্তিকর হয় তাহলে আসামিদের ক্ষতিপূরণ দেওয়া হবে না, কেন তার কারণ দর্শাবেন। অর্থাৎ মনে করেন যে বাদী কি করছে, একটা মিথ্যা মামলা করছে, মিথ্যা মামলা করার কারণে এখন তো মনে হয় যে আসামি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে আসামিদের ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন, অর্থাৎ বিবাদীর ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন, এটার জন্য কারণ দর্শাবেন কাকে, বাদীকে। এবং বাদী হাজির হওয়ার জন্য কি করবেন, সময় দিবেন। 250 দ্বারা বাদী বা সংবাদদাতা প্রত্যেক আসামি বা একজনকে অনধিক 1000, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা ক্ষতিপূরণ দিবেন। আর যদি ক্ষতিপূরণ না দিলে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করবে। এই ছিল 20 অধ্যায়ের আলোচনা। এগুলো আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, শুধু ওই যে ক্রমগুলো মনে রাখবেন, যে কোনটার পরে কি, দোষ স্বীকার করলে দণ্ড, না করলে অব্যাহতি। যদি সে স্বীকার না করে তাহলে কি করবেন, সাক্ষ্য গ্রহণ করবেন, সাক্ষ্য গ্রহণ শেষে যদি সে অভিযুক্ত হয় তাহলে দণ্ড, আর যদি সে অভিযুক্ত না হয় তাহলে খালাস। খালাসের পরে আবার কি করবেন, বাদী বা ফরিয়াদির আবেদনে নালিশ প্রত্যাহার করতে পারবেন। 48 আর যদি কি হয়, পূর্ব অনুমতি নিয়েও আসামি মামলা বন্ধ করে দিতে পারেন। আর 250 হচ্ছে মিথ্যা মামলা বা তুচ্ছ বা বিরক্তিকর হইলে কি করবেন, তার জন্য ক্ষতিপূরণের আদেশ দিবেন। 250 দ্বারা। তারপর হচ্ছে অধ্যায় 22 সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। 20 হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, 22 হচ্ছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। 21 অধ্যায় কিন্তু বাতিল, এখানে যেগুলো বাতিল এগুলো আমরা বলতেছি না, ঠিক আছে, এগুলো বাতিল। যেমন 251 থেকে বাদ বাকি যেগুলো আছে 259 পর্যন্ত এগুলো হচ্ছে 21 অধ্যায়, এগুলো বাতিল। তাহলে 20 অধ্যায়ের বিষয়বস্তু কি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, আর 22 অধ্যায় হচ্ছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, ধারা 260 হইতে 265। এখানে এই 260 থেকে 265 যেগুলো আছে এগুলো একটু মাথায় রাখবেন। 260 ধারা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা কাদের আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারা কি করতে পারবেন, সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এরপরে কি বলছে, মৃত্যুদণ্ড বা 2 বছর অধিক কারাদণ্ডের দণ্ডনীয় নয় এমন অপরাধ। অর্থাৎ কি, যে অপরাধের শাস্তি হচ্ছে 2 বছরের কম
সেই অপরাধের বিচার করবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে। তারপরে দণ্ডবিধি 264, 265, 266, যেটা হচ্ছে আমাদের 13তম অধ্যায়ের বিষয়বস্তু, ওজন এবং বাটখারা। এটার বিচার করবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে। এবং দণ্ডবিধি 323 সাধারণ আঘাত, এর বিচার হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। দণ্ডবিধির 379 চুরি, 380 বাসগৃহ হতে চুরি, 381 চাকর কেরানি কর্তৃক চুরি যার মূল্য 10,000 টাকার কম, সেইটার বিচার হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। 403 অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, সেটার বিচার হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। 411 চুরাই মাল গ্রহণ করা, তার বিচার হবে সংক্ষিপ্ত পদ্ধতি। 414 চুলাই মাল হস্তান্তর বা গোপন করার জন্য সাহায্য করা, এবং তারও বিচার হবে সংক্ষিপ্ত। 426 অনিষ্ট, 27 হচ্ছে অনিষ্ট, এটারও বিচার হবে সংক্ষিপ্ত। তাছাড়া হচ্ছে দণ্ডবিধি 447, 451, 453, 454, 456 এবং 457 দ্বারা অনধিকার প্রবেশের অপরাধে কি হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। উক্ত বিধির 560 দ্বারা শান্তিভঙ্গের উস্কানি, যদি 560 দ্বারা যদি কেউ উস্কানি দেয় তাহলে তারও বিচার হবে সংক্ষিপ্ত। ভীতি প্রদর্শন 506, 509 এবং 510 দ্বারার অপরাধ। তাছাড়াও দণ্ডবিধি আইনে 471-এর উ, 71-এর ছ, নির্বাচনে ঘুষ গ্রহণ ও অন্য ব্যক্তি ছদ্মবেশ ধারণের অপরাধ হবে কি সংক্ষিপ্ত পদ্ধতি। অর্থাৎ এই যে ধারাগুলো আমরা বললাম, এগুলো যা হচ্ছে তাও সব সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হবে ফৌজদারি কার্যবিধি আইনের 260 ধারায়। কে করতে পারবে? এটা করতে পারবে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই অপরাধগুলোর বিচার করতে পারবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তারপর হচ্ছে 261 দ্বারা সরকার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারবেন? সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দিতে পারেন। সেগুলা কি? দণ্ডবিধি আইনের 277, 278, 279, 285, 290, 292, 293, 294, 323, 334, 336, 341, 352, 426, 447, 457 ধারার অপরাধ, যেগুলো কি গণ উপদ্রব এবং সাধারণ আঘাত, এইসব অপরাধের বিচার। 352 আক্রমণ, 426 অনিষ্ট, 447 অনধিকার প্রবেশ, 507 হচ্ছে ওই বেআইনি চিঠি দ্বারা ভয়ভীতি প্রদর্শন করা। এইসব অপরাধের বিচার করতে পারবে কে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত পদ্ধতিতে। পৌরসভা আইন, পুলিশ আইনের অপরাধ যদি হয় তাহলে সেটা 1 মাসের কারাদণ্ড, এবং যদি উক্ত অপরাধে সহায়তা করে তাহলে তাও হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 262 ধারা, যদি 20 অধ্যায়ের ব্যতিক্রম সাপেক্ষে হয় তাহলে কি করতে হবে? 20 অধ্যায়ের পদ্ধতি অনুসরণ হবে। অর্থাৎ যেই ক্ষেত্রে যদি সংক্ষিপ্ত না হয় তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করতে হবে। এই অধ্যায় অনুসারে 2 বছরের অধিক কারাদণ্ড আদেশ দেওয়া যাবে না। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করতে হবে? 2 বছরের কম কারাদণ্ড দিতে হবে। আর যদি এর বেশি কারাদণ্ড হয় তাহলে কোথায় দিতে হবে? ম্যাজিস্ট্রেট আদালতে, অর্থাৎ 20 অধ্যায়। এই ছিল হচ্ছে 22 অধ্যায়ের আলোচনা। 23 অধ্যায় দায়রা আদালত, কারণ ওইগুলো এত ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা একটু টেনে পড়তেছি, কারণ আমাদের সময়ও কম, এই জন্য একটু পড়াটা একটু দ্রুত নিতে হবে। যেহেতু এগুলো এত ইম্পর্টেন্ট না, এই জন্য আমরা একটু শর্ট ভাবে নিচ্ছি। আর যেগুলো আমাদের জন্য মূলত ইম্পর্টেন্ট ছিল ফৌজদারি কার্যবিধি 176 পর্যন্ত, ওইগুলো আমরা একটু সময় নিচ্ছি, প্রতিদিন 4টা-5টা দ্বারা পড়ছি, তার বেশি আমরা পড়ে নিই। কারণ কি ওইগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য ওইগুলারে আমরা সময় দিচ্ছি বেশি। আরিফুল, কি অবস্থা? কার্যক্রম কি শেষ হয়েছে? হ্যাঁ, আসলাম মাত্র। আহ, আধা ঘন্টা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। যাক, কাজ শেষ হইলেই ভালো। তারপরে অধ্যায় 23 দায়রা আদালতের বিচার। এই যে 265 শর্ট-হাইফেন ক হতে 265 ঠ পর্যন্ত এই ধারাগুলো একটু সহজভাবে নেবেন। এই 265 একটু আপনাদের মাথা ফ্রেশ করেন, এটা আমরা এখন ক্লাসে মুখস্থ করব।
এই যে গত পরীক্ষা, আরিফ, গত পরীক্ষার ট্রায়াল একটা প্রশ্ন আইছিল না? হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল। এই ট্রায়ালের দ্বারা কিন্তু এখন পড়তেছি, একটু মাথা ফ্রেশ রাখো। আচ্ছা, বুঝতে পারছি। 265 ক। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখন ট্রায়াল দিয়ে শুরু খবর। করতেছি। 265 ক, ঠিক আছে। দায়রা আদালতে সরকারি কৌশলী বা পিপি বাদী বা অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করবেন। তাহলে পিপি, পাবলিক প্রসিকিউটর, কি করবেন? অভিযোগকারীর পক্ষে, অভিযোগকারীকে বাদীর পক্ষে মামলা শুরু করবেন। ক। খ হচ্ছে পিপি আসামিকে দোষ দিয়ে মামলা শুরু করবেন, অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগটা উনি উত্থাপন করে তার দোষ দিয়ে শুরু করবেন। খ। গ হচ্ছে বাদী বা অভিযোগকারীর পক্ষে দলিল ও বক্তব্য শ্রবণের পর আদালত যদি মামলা চালাইবার পর্যাপ্ত কারণ নাই তাহলে কি করবেন? আসামিকে অব্যাহতি দিবেন। তাহলে এখন এটা আমরা কি দেব? যে অভিযোগ, যে বাদী যে অভিযোগটা দিছে, অভিযোগ এবং সাক্ষীর বক্তব্য শ্রবণ করার পরে কি মনে হয়েছে যে এটা পর্যাপ্ত কারণ নাই, তাহলে আসামিকে অব্যাহতি দিবেন। এই যে দেখেন শুরু হয়েছে কিন্তু অব্যাহতি দেওয়া, এবং কারণ লিপিবদ্ধ করবেন। 265 গ, আদালত যদি মনে করেন আসামির অপরাধ করেছে তাহলে তা কি করবেন? চার্জ প্রণয়ন করবেন, অর্থাৎ অভিযোগ গঠন করবেন। আর যদি কি করবেন? চার্জ প্রণয়ন করলে আসামিকে পড়ে শোনাবেন এবং ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আসামির এটা পড়িয়ে শোনাবেন যাতে সেটা বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি জন্য চার্জটা গঠন হয়েছে। 265 আসামি দোষ স্বীকার করলে আদালত তা লিপিবদ্ধ করে দণ্ডাদেশ দিবেন, অর্থাৎ আসামি দোষ স্বীকার করছে সেক্ষেত্রে তাকে দণ্ড দিবেন। 265 আসামি দোষ স্বীকার না করলে তাহলে কি করবেন? সাক্ষী হাজির করার জন্য পরোয়ানা বা সমন দিবেন। 265 265 হচ্ছে আদালত বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন এবং সাক্ষীদের জেরা জবানবন্দি গ্রহণ করা পর্যন্ত কি করবেন? স্থগিত রাখবেন। 265 স। তারপর 265 বর্গীয় জ হচ্ছে বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণ, আসামির বক্তব্য শ্রবণ করিয়া যদি আদালত মনে করেন যে অপরাধ করে নাই তাহলে আসামিকে খালাসের আদেশ দিবেন। 265 ঝ, আসামি যদি খালাস দেওয়া না হয় তাহলে কি করবেন? আসামি আত্মপক্ষ সমর্থন করে কিনা সেটা জিজ্ঞাসা করবেন। আসামি যদি লিখিত বিবৃতি দাখিল করে তা নথিভুক্ত করবেন। আসামি যদি কোনো সাক্ষীকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা দিবেন। 265 ইয় বা নিয়, যেটা কই আমরা, সওয়াল জবাব, আর্গুমেন্ট। সওয়াল জবাব, আর্গুমেন্ট, এটা আসামির পক্ষের সাক্ষীদের বক্তব্য গ্রহণ হওয়ার পরে পিপি কি করবেন? তাহার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন, অর্থাৎ আর্গুমেন্টের পরে। 265 সওয়াল জবাবের পরে আদালত কি করবেন? খালাস বা দণ্ডের আদেশ দিবেন। 265 যেই মামলায় 221-7 উপধারা অর্থাৎ পূর্ববর্তী দণ্ডাদেশ চার্জ করা হয় তা উল্লেখ করে লিপিবদ্ধ করবেন। এখন এই যে 10টা বিষয়, 12টা বিষয়, এটা কি বলা যাবে নাকি? আরে সরকারি কৌশলী মানে তো পিপি পিপি, বোধহয়। হ্যাঁ মানে পিপি বা সরকারের পাবলিক পক্ষের প্রসিকিউটর। উকিল, হ্যাঁ। অ্যাডভোকেট। হ্যাঁ। এই এই যে 12টা 265 খটা আমি একটু ক্লিয়ার না। ক, অভিযোগকারী অভিযোগকারীর পক্ষ হইতে মামলা উদ্বোধন। না এটা হচ্ছে ক, অর্থাৎ আসামির পক্ষ থেকে কে পিপি মামলা পরিচালনা করবেন। আর খতে বলছে কি? আসামির দোষ দিয়ে মামলা শুরু করবেন, অর্থাৎ পিপি তো মামলা শুরু করবেন। তাহলে এখন কিভাবে শুরু করবেন? উনি অভিযোগে যে উল্লেখটা আছে যে আসামি এই এই অভিযোগ করছে মহামান্য আদালত, এখন তার বিরুদ্ধে মামলা শুরু করা গেল, এইগুলা বললে উনি মামলা শুরু করবেন, অর্থাৎ আসামির উপর দোষটা দিয়া, সে তো অপরাধ করছে বিধায় তো মামলা হয়েছে,
এই তার মামলাটা পাঠ করে দিয়েই উনি মামলা শুরু করবে, এটা হচ্ছে খ। গ আচ্ছা আচ্ছা, হচ্ছে, দোষ প্রমাণ করে হ্যাঁ মানে দোষ দিয়া। বিশ্বাস। হ্যাঁ আর যদি এটার পর্যাপ্ত কারণ নাই তাহলে কি করবেন, আদালত আসামিকে অব্যাহতি দিবেন। গ। গ আর ঘতে হচ্ছে যদি কারণ থাকে তাহলে চার্জ প্রণয়ন করবেন। অভিযোগপত্র দাখিল করবে। হ্যাঁ, অভিযোগ না, চার্জ, মানে আদালতে যে চার্জটা গঠন করে, যে আপনার বিরুদ্ধে এখন মামলা শুরু হইলো, এটা হচ্ছে চার্জ গঠন। চার্জের বাংলা হচ্ছে অভিযোগ। তারপরে এটা তার বিরুদ্ধে কি জন্য অভিযোগটা গঠন হয়েছে বা চার্জটা গঠন হয়েছে এটা তারা পরে শোনাবেন। ও, আসামি দোষ স্বীকার করলে আদালত কি করবেন, লিপিবদ্ধ করে তারা দণ্ড দিবেন। চ, দোষ স্বীকার না করলে কি করবেন, সাক্ষী হাজিরের জন্য পরোয়ানা দিবেন। স, আদালত বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন এবং সাক্ষীদের জেরা জবানবন্দি না করা পর্যন্ত কি করবেন, স্থগিত রাখতে পারবেন। অর্থাৎ আসামির জবানবন্দি, সাক্ষীদের যে জবানবন্দি জেরা হয়েছে এগুলো পর্যন্ত মামলা স্থগিত রাখবেন, যে আগে আর্গুমেন্ট শেষ হোক, জেরা পুনঃজেরা এগুলা শেষ হোক। তারপর হচ্ছে 265 বর্গীয় জ, বাদীর পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন, আসামির বক্তব্য শুনবেন, আদালত যদি মনে করেন অপরাধ করে নাই তাহলে আসামিকে খালাসের আদেশ দিবেন। 265 বর্গীয় জ। 265 ঝ হচ্ছে আসামি যদি খালাস দেওয়া না হয় তাহলে কি করবেন, আসামিকে আত্মপক্ষ সমর্থন করে কিনা বা তার আর কোনো সাক্ষী দলিলপত্র আছে কিনা সেটা জিজ্ঞাসা করবেন। যদি সে বলে আছে তাহলে সেগুলোর জন্য সমন পরোয়ানা দিবেন। তারপর 265 ইয় বা নিয়, সওয়াল জবাব বা আর্গুমেন্ট, অর্থাৎ আসামি পক্ষের যত অজুহাত আছে সবকিছু শেষ করিয়া এখন সাক্ষীদের বক্তব্য গ্রহণ করার পরে সরকারের পিপি কি করবেন, বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরবেন, যে এখন মামলা এটা শেষ পর্যায়ে চলে গেছে, আর কোনো কিছু নাই, এখন তা বলার বলে দেন। তারপরে 265 ঠ হচ্ছে সওয়াল জবাবের পরে আদালত খালাস বা দণ্ডের আদেশ দিবেন, অর্থাৎ আর্গুমেন্ট শেষ, এখন তো রায় আসবে, খালাস বা দণ্ড। তারপরে হচ্ছে যদি তার কোনো পূর্ববর্তী দণ্ড থাকে তাহলে সেটা উল্লেখ করে দেবেন। এটা হচ্ছে 265 ঠ। এমনকি এই 12টা বিষয় কি বোঝা গেছে? হ্যাঁ, সওয়াল জবাব এটার মূল বিষয়টা হলো কি হলো তাহলে, আর্গুমেন্ট, মানে আসামির জেরা পুনঃজেরা যা আছে আর কি, তোমার কথার এগেনিস্টে, যেমন এটা এখন মামলা সব চার্জ গঠন এখানে। হয়ে গেছে, ঠিক আছে, হুম, মামলার চার্জ গঠন হয়ে গেছে, এখন এটা কি হবে, এখন যুক্তিতর্ক যেটা হয় এটারে হয় আর্গুমেন্ট বা সওয়াল জবাব, হুম, যুক্তিতর্ক, অর্থাৎ মামলার শেষ পজিশন, সাক্ষ্য যুক্তিতর্ক গ্রহণ যেটা, সব হ্যাঁ। শেষ, সাক্ষ্য জবানবন্দি জেরা পুনঃ জবানবন্দির পরে যেটা হয় যুক্তিতর্ক, যেটা হচ্ছে একবারে শেষ স্টেপ, সেটারে বলে আর্গুমেন্ট সওয়াল জবাব। বুঝতে পারছি। আর লিখিত প্রশ্নের কি অবস্থা?